নমস্কার, স্বাগত নিউজ নাওয়ের পর্দায় চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। গ্যাস হলেই কি প্যান্ডি খান আপনি? মাথা ধরলে বা সামান্য জ্বরেই কি আপনার ভরসা প্যারাসিটামল? তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে খারাপ খবর। দেশের বাজারে দেদার বিক্রি হচ্ছে এরকম 50টিরও বেশি ওষুধ কিন্তু নিম্নমানের। ওষুধের নমুনা পরীক্ষার পর এই রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন। দেশের বাজারে দেদার বিক্রি হচ্ছে এরকম 54টি ঔষধ নিম্নমানের। ঔষধের নমুনা পরীক্ষার পর এই রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তাৎপর্যপূর্ণভাবেই এই ঔষধগুলি আবার নামি দামি কোম্পানি, যেমন হেটেরো ড্রাগস, এলকেম ল্যাবরেটরিজ, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, কর্ণাটকা অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, মেঘ লাইফ সায়েন্স, পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ার এবং আরও অনেক স্বনামধন্য কোম্পানির তৈরি করা। দেশের ড্রাগস রেগুলেশন ওয়াচডগ হিসেবে পরিচিত সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো প্রকাশিত নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা এনএসকিউ সতর্কতা অনুসারে 54টি ঔষধকে এনএসকিউ বা নিম্নমানের বলে ঘোষণা করা হয়েছে। মাসিক ভিত্তিতে নমুনা পরীক্ষার ফলস্বরূপ এই রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন। দেশের নামী কোম্পানিগুলির ঔষধ নিম্নমানের হয় ইতিমধ্যেই মুখ খুলেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। হেটেরো ড্রাগস, এলকেম ল্যাবরেটরিজ, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড এবং কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ফার্মা কোম্পানি ওই ব্যাচের ওষুধগুলিকে জাল বলে এবার মন্তব্য করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সুপরিচিত উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টেন একাধিক ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই ওষুধগুলি তৈরি করেছিল হরিদ্বার ভিত্তিক ঔষধ প্রস্তুতকারী লাইফ ম্যাক্স ক্যান্সার ল্যাবরেটরি। হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড দ্বারা উৎপাদিত পাকস্থলীর সংক্রমণের চিকিৎসার জন্য একটি জনপ্রিয় ঔষধ মেট্রোনিডাজল ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। একইভাবে টরেন্ট ফার্মাসিউটিক্যালস দ্বারা বিক্রি করা এবং উত্তরাখণ্ড ভিত্তিক পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ার দ্বারা উৎপাদিত সেলকল ও ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। এলকেম হেলথ সায়েন্সের অ্যান্টিবায়োটিক ড্রাগ ক্লাভাম 625 এবং প্যান্ডি কলকাতার একটি ঔষধ পরীক্ষা ল্যাবরেটরিতে জাল পাওয়া গেছে। এই ল্যাবে হায়দ্রাবাদ ভিত্তিক হেটেরোর সেপোডেম XV50 ড্রাই সাসপেন্সটি প্রমাণিত হয়েছে জাল ওষুধ হিসেবে। ওষুধটি শিশুদের গলা, ফুসফুস, মূত্রনালী বা আরও কিছু গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল ট্যাবলেটগুলিও রয়েছে জাল বা নিম্নমানের তালিকায়। সান ফার্মার উৎপাদিত জাল ওষুধের মধ্যে রয়েছে অ্যাসিড রিফ্লেক্স ড্রাগ পেন্টোসিড, ইরেকটাইল ডিসফাংশন ড্রাগস পুলমোসিল এবং পিত্তথলি দ্রবীভূতকারী ঔষধ ইউরোসকল 30। অন্যান্য ওষুধগুলির মধ্যে একটি জনপ্রিয় উচ্চ রক্তচাপের ঔষধ গ্লেনমার্কের টেলমা ও ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। মলেকিউলস ফার্মার আর্থারাইটিস ঔষধ ডিফকোর্ড 6 ও নিম্নমানের বলে জানিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন। জাল ঔষধ বিক্রির ক্ষেত্রে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 রয়েছে ভারতে। বিক্রির উদ্দেশ্যে তৈরি যে কোনো ঔষধ বা চিকিৎসা প্রস্তুতিতে ভেজালের জন্য শাস্তি প্রদানের জন্য রয়েছে ভারতীয় দণ্ডবিধির ধারা 274 এবং 275 এবং ভারতীয় ন্যায় সংহিতা। সরকারি তথ্য অনুযায়ী ভারতে প্রায় 3000 ঔষধ কোম্পানি এবং 10,500 উৎপাদন ইউনিট রয়েছে। দেশের ঔষধ উৎপাদন শিল্প 2024 সালের শেষ নাগাদ তার বর্তমান মূল্য $50 বিলিয়ন থেকে $65 বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পাবে এবং 2030 সালের মধ্যে তা $130 বিলিয়ন পৌঁছাবে বলে এক রিপোর্টে উল্লেখ করেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। অপরদিকে কেন্দ্রীয় সংস্থা ASPA CRISIL রিপোর্ট অনুসারে দেশে বিক্রি হওয়া ফার্মাসিউটিক্যালস পণ্যের 20%ই জাল। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, এত সব কিছুর পরও কিভাবে দিনের পর দিন এবং জাল এবং নিম্নমানের ঔষধ কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ? ঔষধ নির্মাণ এবং একে বাজারজাতকরণের সম্পূর্ণ ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করার সঠিক মেকানিজম বাস্তবায়ন করতে কি ব্যর্থ সরকার? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
কয়েক বছর ধরে রাজ্যে প্রশাসনে বিভিন্ন পদে দেওয়া হচ্ছে এডহক পদোন্নতি। অবাঞ্ছিত এডহক প্রমোশন থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ একাংশ কর্মচারীর। এবার 32 জন টিসিএস গ্রেড 2 অফিসার গ্রেড 1 পদে পদোন্নতি পেলেন। রাজ্য প্রশাসনে এডহক প্রমোশন পেয়ে 32 জন টিসিএস গ্রেড 2 অফিসার পদোন্নতি পেয়েছেন সিলেকশন গ্রেডে, অর্থাৎ গ্রেড 1 অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন তারা। গত কয়েক বছরে রাজ্য প্রশাসনে যেভাবে বিভিন্ন পদে এডহক পদোন্নতি হচ্ছে, এবারের এই পদোন্নতিও এর ব্যতিক্রম নয়। এডহক পদোন্নতিকে অনেকটা অবাঞ্ছিত হিসেবে গণ্য করেন কর্মচারীরা, কারণ এই এডহক তকমা না উঠলে পরবর্তী নিয়মিত পদোন্নতি প্রাপ্য হলেও তা পাবেন না সংশ্লিষ্ট অফিসাররা। 2014 সালের ব্যাচের এই টিসিএস অফিসাররা আরও 6 মাস আগেও পদোন্নতির জন্য যোগ্য বিবেচিত হলেও রাজ্য প্রশাসনের সঙ্গে টিপিএসসির সমন্বয়হীনতার কারণে তা কার্যকরী হয়নি বলে অভিযোগ কর্মচারীদের। রাজ্য প্রশাসনে বিগত কয়েক বছরে যা কিছু পদোন্নতি হয়েছে সবই এডহক বলে উঠে এসেছে নিউজ নাও এর পর্যালোচনায়। এতে করে বহু কর্মচারী যেমন দ্বিতীয় প্রাপ্য প্রমোশন পাচ্ছে না, তেমনি পেনশনে গিয়েও বেনিফিট না পাওয়ার অভিযোগ উঠেছে কর্মচারীদের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে চলা পদোন্নতি সংক্রান্ত মামলার সম্ভাব্য ফলাফলকে শর্তে রেখেই কর্মচারীদের প্রমোশন দেওয়া যেতে পারে এবং এর জন্য এডহক তকমার প্রয়োজন নেই বলে মনে করেন আইনজ্ঞ মহল। তাই এই এডহক তকমা তোলার দাবি জোরদার হলেও রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই বলে অভিযোগ কর্মচারীদের একাংশের। প্রয়োজনের সাময়িক সমাধান বা প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য উপকারী হতে পারে এডহক পদোন্নতি, তবে তা সঠিকভাবে পরিচালিত না হলে ন্যায্যতা, স্বচ্ছতা এবং পক্ষপাতিত্বের সম্ভাবনা থেকে যায় বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। এ ধরনের ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতি এবং মানদণ্ড থাকা গুরুত্বপূর্ণ, যাতে সামগ্রিক মানব সম্পদ উন্নয়নে নিতে পারে সহায়ক ভূমিকা। তা না হলে সম্পূর্ণ ব্যবস্থাটি আক্ষরিক অর্থে হয়ে ওঠে অবাঞ্ছিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মজয়ন্তী উদযাপন করল বিভিন্ন সংগঠন। তার অবদান ও কর্মকাণ্ডকে বিনম্র চিত্তে স্মরণ করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট প্রতিনিধিরা। তিনি একাধারে ছিলেন সমাজ সংস্কারক, মানব কল্যাণকামী, শিক্ষাবিদ, প্রগতিশীল বিশাল হৃদয়ের অধিকারী ও সর্বোপরি দেশের জন্য নিবেদিত প্রাণ পুরুষ। আক্ষরিক অর্থেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা আধুনিক রেনেসার প্রতীক। জীবনের সমস্ত শাখায় এই মহামানব ছিলেন তারার মতোই চির উজ্জ্বল, যার বিরাট হৃদয়ে ছিল মানুষের প্রতি অপরিসীম মমত্ব আর তাদের কল্যাণের জন্য স্নেহ শ্রদ্ধায় পরিপূর্ণ। কোনো বিশেষ বিশেষণে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমুদ্র সমান জীবন ও কর্মকে বর্ণনা করা প্রকৃতপক্ষেই কঠিন। যতদিন জাতির ইতিহাস থাকবে ততদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম স্বর্ণের আকারে লেখা থাকবে সমাজ সচেতন প্রতিটি মানুষের হৃদয়ে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সেই সুরই বেঁধে দিলেন শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট প্রতিনিধিরা। ড্রপগেট এলাকায় রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত হয় মূল অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মসূচিতে উপস্থিত বিশিষ্ট প্রতিনিধিরা। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবধারা ও তার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বলাই গোস্বামী। আজকে বিদ্যার যিনি সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার জন্মদিন। এই জন্মদিনে ওনাকে আমরা স্মরণ করছি। ওনার যে কর্মধারা, ওনার যে নীতি সমাজ পরিবর্তনের, সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন। তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবাইকে ওনার নীতি অনুসরণ করার জন্য আমি অনুরোধ করব। তাছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মজয়ন্তী পালন করে AIDSO ও অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সহ একাধিক সংগঠন। শিক্ষা ব্যবস্থার সংস্কারে, বিশেষ করে নারী শিক্ষার বিস্তারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশাল অবদান ও জীবনব্যাপী সংগ্রামকে বক্তব্যে তুলে ধরেন সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা।
বিশেষ করে নারী শিক্ষা, বিধবা বিবাহের জন্য তার যে চেষ্টা, তার যে জীবন সংগ্রাম করে গেছেন। বর্তমান অবস্থার প্রেক্ষিতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ ও প্রাসঙ্গিকতা আরও বেশি করে অনুসরণ করা দরকার হয়ে পড়েছে বলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানান। নবজাগরণের যে আলো দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি জাতি তথা দেশের সমাজকে আলোকিত করে তুলেছিল, তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলো সারা জীবনব্যাপী তার অক্লান্ত কর্মকাণ্ড। নিজের জীবন আদর্শ দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমাণ করে গেছেন নিছক পুঁথিগত বিদ্যা নয়, মানুষকে অতল থেকে টেনে তুলে তাদের জীবনে নতুন আলোর সন্ধান দেওয়াই ছিল তার জীবনের মূল লক্ষ্য। বাংলার ধুলি ভরা মেঠো পথে তাই ধুতি পরা শীর্ণকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাহাড়ের মতোই উচ্চতা নিয়ে হেঁটে যাবেন আরও হাজারো বছর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। আগরতলার প্রাণ কেন্দ্র সেন্ট্রাল রোডে পরপর 3টি দোকানে হানা দিয়ে নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেল চোরেরা। পূজার আগে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই সদর এসডিপিও জানিয়েছিলেন পূজা উপলক্ষে রাজধানীতে থাকবে কড়া পুলিশি টহল। পুলিশের টহলের মধ্যেই এবার রাজধানীর প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে পরপর 3টি দোকানে হানা দিল বেপরোয়া চোরেরা। স্টেশনারি ব্যবসায়ী রতন বণিক, কাপড় ব্যবসায়ী অঞ্জন কুমার দেব ও প্রাণ ভল্লভ বণিকের দোকানে চুরি গেল নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী। তার মধ্যে ব্যবসায়ী রতন বণিকের দোকান থেকে আনুমানিক ৭৬,০০০ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ঘটনার পর তদন্তের জন্য ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। পূজার আগে শহরের মধ্যে পরপর চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটামুটি ৭৬,০০০ মতো নিচ্ছে। এটা কোন জায়গা? এটা হ্যাঁ, এটা সেন্ট্রাল রোডে, আগরতলা সেন্ট্রাল রোড। এটা তো একদম মানে মেইন প্রপার আগরতলা শহরের। আতঙ্কিত ব্যবসায়ীরা জানিয়েছেন এই এলাকায় আগেও বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। তথাকথিত পুলিশ ব্যবস্থা ও টহলের মধ্যে চুরির ঘটনার প্রেক্ষিতে স্বভাবতই প্রশ্ন উঠেছে শহরের প্রাণ কেন্দ্রে 2টি থানার নাকের ডগায় কিভাবে পরপর 3টি দোকানের তালা ভেঙে সংগঠিত হলো চুরির ঘটনা। এমনি ক্যাশ টাকা নিছে না, জিনিসপত্র টুকটাক নিচে আর কি, টুকটাক ক্যাশ আছিল ওই জিনিস। সেন্ট্রাল রোডে পরপর 3টি দোকানে চুরির ঘটনায় পুলিশি তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি করিতকর্মা রাজধানীর পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়মিতকরণের দাবিতে বৃহস্পতিবার ডেপুটেশন প্রদান করল বন দফতরের অনিয়মিত কর্মীরা। অনিয়মিত কর্মীদের একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন দপ্তরের আধিকারিকের নিকট। দীর্ঘ বছর ধরে অনেক অনিয়মিত কর্মী হিসেবে নিযুক্ত আছেন বন দফতরে। মাত্র 12,000 টাকার বিনিময়ে তারা কাজ করছেন। এখনো পর্যন্ত তাদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। পরিশ্রমের যথার্থ মজুরি না পাওয়ার ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট অনিয়মিত কর্মীরা। ডেপুটেশন দিতে আছে আমাদের রেগুলারেশন জন্য, আমরা তো স্কেল নেই, কিচ্ছু পাচ্ছি না, কোনো রকম বেনিফিট আমাদের নেই, আমাদের লাইনেন্স নেই, পেনশন নেই। অনেক আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না ওনাদের ফ্যামিলিরা। তারপর আমাদের কোনো দিয়ে নেই, নেই ইনক্রিমেন্ট নেই, কিছু নেই। 12,000 টাকা বেতন দিয়ে আজকের দিনে কি সংসার চালানো সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রী স্যার জানি না আমাদের ব্যাপারটা জানে কিনা, আমরা স্যারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই
স্যার বিনম্র অনুরোধ আপনার কাছে, আপনি আমাদের কথা একটু ভাবুন, আমাদের কথা চিন্তা করুন, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করুন। আমরা আর পারছি না, এই বেতনে সংসার চালাতে আর পারছি না। আমাদের এখন মৃত্যুবরণ করেছে, আর কোনো উপায় নেই। এই বেতনে কোনো রকমই পরিবার নিয়ে সংসার চালানো সম্ভব নয়, এত দাম জিনিসপত্রের। স্যার অবশ্যই জানেন, স্যার ত্রিপুরা রাজ্যের যে ওনার ত্রিপুরা রাজ্যটা ওনার পরিবার, আমরা স্যারের সেই পরিবারের সদস্য। স্যার অবশ্যই আমাদের কথা জানে, হয়তো জানেন না এখনো ঠিকভাবে, কিন্তু স্যারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, স্যার আমাদের জন্য একটু ভাবুন। আমরা কিচ্ছু চাই না, আন্দোলন চাই না। আমরা এত বছর যাবৎ 15-20 বছর যাবৎ একজন কাজ করছি, আমরা কাজ করতে চাই, আরো কাজ করব। আমরা শ্রম দিয়ে যাচ্ছি, শ্রম দিয়ে যাব, কিন্তু তার বিনিময়ে স্যার আপনি আমাদের পরিবার, আমাদের কথা একটু ভাবুন। আমাদের লোকরা একে একে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না, কিভাবে তারা চলবে? 60 বছর পরে গিয়ে কোনো কাজ করার ক্ষমতা কারণ থাকে? বলুন, কেউ কোনো কাজ করতে পারবে? যে রাজ্যবাড়ি কাজ, রাস্তার কাজ করতে পারবে? কিভাবে সংসার চালাবে? আপনি আমাদের কথা একটু ভাবুন। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে চাঁদা নিয়ে চলছে এই চাপাচাপি। সংগঠিত করা হচ্ছে অনভিপ্রেত ঘটনা, প্রেক্ষিতে হচ্ছে মামলা। বৃহস্পতিবার রাজধানীর উদিচি ক্লাব এলাকায় চাঁদার জন্য মহিলা এবং তার পরিবারের উপর আক্রমণ হয়েছে বলে পূর্ব থানায় লিপিবদ্ধ হয়েছে মামলা। ভয়াবহ বন্যায় এমনিতেই বিপর্যস্ত ত্রিপুরা, তার উপর রয়েছে ক্ষতিপূরণের অভাব। 1,20,000-এর মতো মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত বন্যায়। এই পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজায় চাঁদা নিয়ে জুলুমবাজি না করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রশাসনের পক্ষ থেকেও দফায় দফায় বৈঠক করে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের। কিন্তু এরই মাঝে উঠে আসছে অনভিপ্রেত ঘটনার সংবাদ, অর্থাৎ প্রকাশ্যেই চলছে চাঁদা নিয়ে চাপাবাজি। রাজধানীর ভট্টপুকুর এলাকায় আবাসনের পরিবারগুলিকে 25,000 টাকা করে চাঁদা দেবার হুলিয়া জারি করার কারণে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছে একটি ক্লাবের নাম। এর রেশ কাটতে না কাটতেই এবার চাঁদার জন্য মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং তার পরিবারের উপর হামলা সংগঠিত করার ঘটনা উঠে আসে প্রকাশ্যে। বৃহস্পতিবার রাজধানীর শিবনগর উদিচি ক্লাবের পূজা কমিটির সদস্যরা চাঁদার জন্য পরিবারের মহিলাদের সঙ্গে অভব্য আচরণ এবং তার পরিবারের উপর আক্রমণের ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। মুখ্যমন্ত্রী খুশি চাঁদা নিয়ে এমন যাতে না হয়, তবুও তারা এমন এইসব করছে। মানে কি বলবো আর, এইসব কি হয়? এইসব যদি হয় তাহলে আমরা বাঁচবো কেমনে? এমন এখন এইসব একটা ডাক্তারের সঙ্গে হয়েছে, কালকে কোনো নর্মাল মানুষের সঙ্গে হবে, কালকে সবার সঙ্গে হবে, এমন তো কেমনে হবে? আমার একজন বন্ধু আছে, তার সঙ্গে এমন হয়েছে, তার স্যারকে ঢাকা বাড়ি, তার সঙ্গে এমন হয়েছে। চাঁদার জুলুম, সবখানে আমার চাঁদার জুলুম চলছে, কেমনে হবে এইসব? কোন ক্লাব? আমরা যে থাকি, আমরা বাড়িতে এটা উদিচি ক্লাবের আন্ডারে আই। পরবর্তী সময়ে এই বিষয়ে পূর্ব থানায় একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট আক্রান্ত পরিবার। তারা উদিচি ক্লাবের মেম্বার সদস্য, তারা 5-6 জন আসতো। নাম জানি না, তারা উদিচি ক্লাবের আমাদের পাড়ার আর কি। এখন আপনারা থানাতে ওর বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ, খুব মারধর হয়েছে। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এভাবে একটা মহিলারে কিভাবে পুরুষ মানুষের ধাক্কা দিতে পারে আমি জানি না। এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো, তখন গিয়া কয় কি হয়েছে, আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা? কয়ে টাকা দে, নাইলে এই পাড়াতে কেমন থাকস তোরা, আমি দেখাই দেবো। এমনি কইছে। তখনই গিয়া শুনছে, হ্যাঁ আমার হাজবেন্ড শুনছে পরে দিয়া দাঁড়া, এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল, ঠিক আছে। এইবার আমি দেখালো, আমি আগের বার তো কোনো কিছু লইতে পারছি না ভিডিও, এইবার আমাকে প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে। তো নিয়ে গেছে প্রমাণ, ভিডিও রেকর্ড করতে আসলো, আর তারা হাতাপাই করে হেরে ঘুষি মারছে। ফোনটা নিতে গিয়ে হেরে ঘুষি মারছে, না নোজ ব্লিডিং হয়েছে, হেরে আইজি আমি দেখাই আনছি, আর আমার হাজবেন্ড আইছে এখানে, হ্যাঁ কথা বলতে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হলেও পুলিশের চোখে এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি কেউই। ফলে যা হবার হয়েছেও তাই। এখনো পর্যন্ত নেই কোনো গ্রেফতার। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ কি তবে কার্যকর করতে পারছে না আরক্ষা প্রশাসন? চাঁদা নিয়ে জুলুমবাজির মতো ঘটনাগুলির একটি ক্ষেত্রেও যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তবে চাঁদা সুরদের হাত থেকে অনেকাংশেই রক্ষা পাবে সাধারণ মানুষ। এই ক্ষেত্রেও কোনো রকম কার্যকরী দৃষ্টান্ত তুলে ধরতে পারছে না পুলিশ বা আরক্ষা প্রশাসন। প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।